আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার অনেক পছন্দের আয়েশাপরীর চমৎকার একটা গল্প নিয়ে। আয়েশাপরীর নাম ভাঙিয়ে আজকাল অনেক চ্যানেলে গল্প বলা হয়, তাই নকল আয়েশাপরীর গল্প শোনা থেকে বিরত থাকুন। আয়েশাপরী ও নিশাতের গল্পের লেখক মোহাম্মদ নিশাত আর কালো রাত 24 মানে এই চ্যানেলে আয়েশাপরীর গল্প প্রচার হয়। প্রিয় লিসেনার, আমি আপনাদের কথা মতো তাড়াতাড়ি আয়েশাপরীর গল্প নিয়ে আসি। আমি আপনাদের কথা রাখি, আপনারা আমার কথা রাখবেন। আপনারা সবাই গল্পটা শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, গ্রুপে, সবখানে। এতে করে অনেকে আমার এই গল্পটা শুনতে পারবে, এই চ্যানেলের বিষয়ে জানতে পারবে। আয়েশাপরীকে নিয়ে এই চ্যানেলে 15 থেকে 16টা গল্প আপলোড করা আছে। সবগুলো গল্প আলাদা আলাদা গল্পগুলো শুনে নেবেন। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি আয়েশাপরী ও লাজিয়া পেতনি রহস্যময় গল্প, আর সাথে আছে আমি আপনাদের প্রিয় ইফতি। কে কোথায় আছো? দৌড়ে আসো, আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়েটাকে জিনে ধরেছে। মেয়েটা কেমন যেন করছে। এরকম একটা আওয়াজ মধ্যরাতে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যেতে দরজা খুলে দৌড়ে চলে গেলাম সেখানে। আমাদের গ্রামের আজিজুল চাচার মেয়েকে জিনে ধরেছে। আমি দৌড়ে সেখানে গিয়ে দেখলাম কয়েকজন ধরে রাখছে আজিজুল চাচার মেয়ে সামিয়াকে। সামিয়াকে জিনেরা ধরায় সামিয়া কেমন পুরুষ কণ্ঠে কথা বলছে আর দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিচ্ছে। সামিয়ার এরকম অবস্থা দেখে কয়েকজন ওকে ধরে বেঁধে ফেললেন। এদিকে তখন ওখানে আসলেন আমাদের মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব এসে বললেন, দেখি 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 আমাকে যেতে দিন। ইমাম সাহেবের কথায় আশেপাশে সবাই সরে গিয়ে ইমাম সাহেবকে জায়গা করে দিলেন। তখন ইমাম সাহেব সামিয়ার কাছে গিয়ে বললেন, কে তুই? এই মেয়েটাকে ধরেছিস কেন? ইমাম সাহেবের কথায় সামিয়ার শরীরে থাকা জিনটা বলল, ওকে আমি পছন্দ করি তাই ধরেছি। তুই কি আমাকে এসব জিজ্ঞাসা করার? চলে যায় এখান থেকে। এই বলে সামিয়ার শরীরে থাকা জিনটা ছটফট করতে থাকে আর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। সামিয়ার এরকম অবস্থা দেখে ইমাম সাহেব দোয়া কালাম পড়ে ফু দিতে থাকেন, কিন্তু এতে কোনো কাজ হয় না। এভাবে ইমাম সাহেব আরও কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিলে সামিয়ার শরীর থেকে জিনটা বেরিয়ে যায় আর সামিয়া জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। সামিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় দুজন মহিলা সামিয়াকে ধরে নিয়ে গিয়ে শুয়ে দেন। এদিকে তখন ইমাম সাহেব সামিয়ার বাবা আজিজুল চাচাকে বলেন, আজিজুল, তোমার মেয়েকে যে জিনে ধরেছে ওকে সুবিধার বলে মনে হচ্ছে না। ও আবার আসবে। বেশি কিছু হবার আগে কালকে সালাম চাচাকে ডাকো। সবাই তো জানেন সালাম চাচা নাম করা কবিরাজ। সালাম চাচাকে ডাকলে উনি তোমার মেয়েটাকে, জিনটাকে ধরা ওটা ছাড়িয়ে দিতে পারবে। এই বলে ইমাম সাহেব চলে গেলেন। ইমাম সাহেব চলে যাবার পর ওখানে আসা গ্রামবাসীর অনেকে চলে গেলেন বাড়িতে। সবার মতো আমিও বাড়িতে আসতে যাবো এমন সময় আজিজুল চাচা বললেন, বাবা নিশাত, দাঁড়াও। তুমি তো বাবা সালাম চাচার সাথে সবসময় ঘোরাঘুরি করো, তোমার সাথে ওনার খাতির ভালো। তুমি কি বলতে পারবা উনি বাড়িতে আছে নাকি নেই? আজিজুল চাচার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, সালাম দাদু বাড়িতে আছে। আজকে সন্ধ্যায় বাজারে দেখা হয়েছিল, উনি বাড়িতে আছে, কোথাও যায়নি। আমার কথায় উনি বললেন, চলো না বাবা, একটু সালাম চাচার বাড়িতে যাই। বুঝতেই তো পারছো মেয়েটা অসুস্থ, সকালে তো এখনো অনেকটা বাকি। আবারও যদি জিনটা এসে মেয়েটার শরীরে ভর করে তখন কি হবে? তুমি আমার সাথে চলো, বেশি সময় তো লাগবে না, 2-3 মিনিট কি এমন সময়? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে চলুন। এই বলে ওনাকে নিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাবার পর আজিজুল চাচা সালাম দাদুকে ডাকতে লাগলেন। ওনার ডাকে সালাম দাদু দরজা খুলে বেরিয়ে বললেন, কে? এই বলে আর একটু সামনে গিয়ে আসায় আমি বললাম, দাদু আমি নিশাত, উনি আজিজুল চাচা। আমার কথায় সালাম দাদু বললেন, আরে নিশাত, তুই এত রাতের বেলা? আর আজিজুল কি হয়েছে বাবা? তুমি নিশাতকে নিয়ে আসছো কেন? কোনো সমস্যা হয়েছে কি? সালাম দাদুর কথার জবাবে আজিজুল চাচা বললেন, সালাম চাচা, আমার মেয়েটাকে জিনে ধরেছে। কেমন করছিল মেয়েটা। পরে ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করায় জিনটা চলে গেছে, আপনি চলুন। ওনার কথায় সালাম দাদু বললেন, এখন কেমন আছে তোমার মেয়েটা? এখন ভালো আছে, শুয়ে আছে। আজিজুল চাচার কথায় সালাম দাদু বললেন, এখন শুয়ে আছে, শুয়ে থাকতে দাও। আমি কালকে সন্ধ্যায় তোমার বাড়িতে যাব আর তোমার মেয়ের শরীরে জিনটাকে হাজির করব। কিন্তু চাচা, আজকে রাতে যদি সমস্যা হয়? আল্লাহর রহমতে সমস্যা হবে না। আমি তোমাকে পানি পরে দিচ্ছি, এই পানিটা তোমার ঘরে ছিটিয়ে দিবে।
আর তোমার মেয়ে জেগে গেলে ওকে একটু খাইয়ে দিবে। সালাম দাদুর কথায় উনি বললেন, ঠিক আছে চাচা। তখন সালাম দাদু পানি পরে দিলেন। পানি পরে দেয়ায় আমিও আজিজুল চাচার সেখান থেকে আবারও চলে আসলাম ওনাদের বাড়িতে। এরপর আমি বললাম, চাচা সালাম দাদু যেভাবে বললেন সেভাবে করেন, আমি তাহলে বাড়িতে যাই। এই বলে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দরজা লাগিয়ে পেছন দিকে ঘুরে দেখি আয়শাপুরি আমার দিকে তাকিয়ে আছে। আয়শাপুরি কে জানেন? অনেকে জানেন, যারা জানেন না তাদের বলছি। আয়শাপুরি আমার বউ। আয়শাপুরীর হাতে বিশেষ ধরনের শক্তিশালী একটা চুড়ি আছে, যেটার শক্তি অনেক। আয়শাপুরীর হাতের এই চুরির জন্য সাধারণ কোনো জিনপুরি আয়শাপুরীর সাথে শক্তি দিতে পারে না। আয়শাপুরী আমার বউ, সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আয়শাপুরী, সালাম দাদু সহ এই গল্পে ভয়ঙ্কর জিনপুরীদের কাহিনী সামনে থাকবে, সবকিছু জানতে পারবেন। এখন গল্পে ফিরি। দরজা লাগিয়ে আয়শাকে দেখে বললাম, ওমা এভাবে তাকিয়ে আছো কেন, তুমি ঘুমাওনি? আমার কথা আয়শাপুরী বললেন, ঘুমেছিলাম, হঠাৎ জেগে দেখলাম তুমি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি সালাম দাদুর বাড়িতে গেছো। পরে তোমার সামনে আর না গিয়ে বাড়িতে চলে আসি। আয়শার কথা আমি বিছানায় বসে বললাম, হ্যাঁ গিয়েছিলাম, ওই আজিজুল চাচার মেয়েকে জিনে ধরেছে। আমার কথা আয়শা হাত উপরে তুলে বললেন, জানি আমি। তা তো জানবাই, তুমি তো পড়ি, অন্য জিন পরির বিষয়ে তো ভালোই খোঁজ খবর রাখো, তাই না? কালকে সালাম দাদু জিনটাকে হাজির করবে আর কথা বলবে, কাল দেখা যাবে কি হয়। এখন ঘুম পাচ্ছে, ঘুমালাম। এই বলে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সন্ধ্যাবেলায় সালাম দাদু আসলেন আজিজুল চাচার বাড়িতে। সালাম দাদু আসায় জিন ছাড়ানো দেখতে গ্রামের অনেক মানুষ ভিড় করেছে আজিজুল চাচার বাড়িতে। সবার মতো আমিও গিয়ে উপস্থিত হলাম সেখানে। আমি গিয়ে সালাম দাদুর পাশে বসে মজা করে বললাম, কবিরাজ সাবধানে দেখো, আবার সামিয়াকে ধরা জিন তোমাকে শূন্যে উড়িয়ে নিয়ে যায় না যেন আবার। আমার কথায় দাদু মুচকে এসে বলল, সমস্যা নেই, তখন তোর বউ আয়শাপুরী আছে না, ও এসে আমাকে বাঁচাবে। দাদুর কথা আমি এবার হেসে বললাম, তাই না? তুমি তো নাম করো কবিরাজ, তোমাকে আবার কোনো জিন কি করবে? কাজ শুরু করো, রাত হচ্ছে, আরো লোকজনের ভিড়ও হচ্ছে। আমার কথাই সালাম দাদু বললেন, হ্যাঁ শুরু করছি। এই বলে সালাম দাদু আজিজুল চাচাকে বললেন, আজিজুল তোমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো। তখন সামিয়াকে দাদুর সামনে নিয়ে আসা হলো। সামিয়াকে সামনে নিয়ে আসার পর সালাম দাদু তার কাজ শুরু করলেন। দাদু সামিয়ার উপর জিন হাজির করলেন। সে জিনটা সামিয়ার শরীরে ভর করে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলেন, কবিরাজ আমাকে হাজির করলি কেন? তখন সালাম দাদু বললেন, কে তুই? তুই সামিয়াকে ধরেছিস কেন? কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? দাদুর কথার জবাবে জিনটা বলে উঠলেন, এর আগে বলেছিলাম না আমি এই মেয়েটাকে পছন্দ করি, ওকে বিয়ে করব। বিয়ে? কিসের বিয়ে? তো একটা জিন, আমরা মানুষ, এটা কি ভুলে গেলি? তোর পছন্দ অপছন্দের আমাদের কিছু যায় আসে না। তুই এখনই মেয়েটাকে ছেড়ে যাবি, যদি না যাস তো তোর পরিণতি ভয়ঙ্কর হবে। সালাম দাদুর এমন কথায় সামিয়ার শরীরে থাকা জিনটা হা করে হাসতে হাসতে বলল, তুই কি করবি আমার? তুই আমার কিছুই করতে পারবি না। আমি মেয়েটাকে পছন্দ করে ওকে বিয়ে করব। আমি ওকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। তার মানে তুই যাবি না? শেষবারের মতো বলছি, যাবি না? তখন জিনটা বললেন, না যাব না। এদিকে তখন সেখানে উপস্থিত গ্রামবাসী সবাই বলতে লাগলেন, সালাম চাচা জিনটাকে মেরে ফেলুন, নইলে বন্দি করুন। সবার এরকম কথায় সালাম দাদু জিনটাকে উদ্দেশ্য করে বললেন, দেখলি সবাই কি বলে, তোকে বাঁচার একটা সুযোগ দিয়েছিলাম, তুই আমার কথা শুনলি না, এখন বোতলবন্দি হওয়ার জন্য রেডি হয়ে থাক। এই বলে সালাম দাদু জিনটাকে বন্দি করবে এমন সময় জিনটা হাসতে হাসতে বলল, কবিরাজ থাম বলছি, এখনই থাম, নইলে আমার বন্ধুরা তোদের কাউকে ছাড়বে না। জিনটার এরকম কথায় সালাম দাদু বললেন, তোকে সহ তোর বন্ধুদেরও বন্দি করব। এই বলে দাদু আবারও ওকে বন্দি করতে গেলে হঠাৎ করে আশেপাশে প্রচণ্ড বাতাস শুরু হয়। আকাশ পরিষ্কার, ঝড় বৃষ্টি তো আসার কথা না, হঠাৎ করে এরকম বাতাস শুরু হলো কেন? প্রচণ্ড বাতাসে সেখানে আসলেন বিশাল আকারের একটা সাপ ও বিশাল বড় একটা বাঘ। বাঘ ও সাপটাকে দেখে সেখানে আসা গ্রামের সবাই ভয় পেয়ে চিৎকার দিয়ে যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এমন সময় সালাম দাদু সবাইকে বলতে থাকে, সবাই থামো, কেউ ভয় পাবেন না, এগুলো বাস্তব সাপ ও বাঘ না, এগুলো জিন, কেউ ভয় পাবেন না। কিন্তু সবাই যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। ওদিকে সাপ ও বাঘ রূপে থাকা জিন দুটো ভয়ঙ্কর আওয়াজ করে সবাইকে ভয় দেখাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর সেখানে থাকা সবাই ভয় পালিয়ে গেলেন। বাকি রইলাম আমি, সালাম দাদু আর সামিয়ার বাবা আজিজুল চাচা। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কি করব বুঝতে পারছিলাম না। আমার অনেক ভয় করছিল, জীবনে এত বড় আকারের সাপ ও বাঘ দেখিনি। আমি তখন আজিজুল চাচাকে বললাম, চাচা আপনি চাচি ও সামিয়ার কাছে যান। আমার কথায় আজিজুল চাচা সামিয়ার কাছে গেলেন।
আমি সাহস করে সেই সাপটা ও বাঘের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি জানি আল্লাহর রহমতে এই সাপ ও বাঘ রূপে থাকা জিন দুটো আমার কিছুই করতে পারবে না। তার আগে আমার বউ আয়শাপুর এসে আমাকে বাঁচাবে। এই ভেবে দাঁড়িয়ে আছে এমন সময় সে সাপ ও বাঘ রূপে থাকা জিন দুটো ভয়ঙ্কর আওয়াজ করতে করতে আমার দিকে তেড়ে আসতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। ওরা থেমে যাবার পর আমিও সালাম দাদু বুঝতে পারি আয়শাপুরি আসছে সেখানে। আয়শাপুরি সেখানে আসায় সাপ ও বাঘ রূপে থাকা জিন দুটো ভয় সেখান থেকে পালাতে গেলে আয়শাপুরি ওদের ধরে আঘাত করতে করতে আহত করে ফেলে রাখলেন। এদিকে বাকি রইল সামিয়াকে ধরা জিনটা। সামিয়াকে ধরা জিনটা তখন সামিয়ার শরীর থেকে বেরিয়ে আয়শাপুরীর সামনে এসে বললেন, আয়শাপুরী, তুই আমার বন্ধুদের মেরে আহত করলি, তোর এত বড় সাহস কি করে হয়? এই বলে সে আয়শাপুরীর দিকে তেড়ে আসে আয়শাপুরীকে আঘাত করতে। এমন সময় আয়শাকে ধরে প্রচণ্ড জোরে আঘাত করে, যার ফলে জিনটা সেখানেই মারা যায়। সে জিনটা মারা যাওয়ার পর ও আহত হওয়া বন্ধু জিন দুটো সেখান থেকে পালিয়ে যায়। আয়শা জিনটাকে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে তখন আশেপাশের পরিবেশ শান্ত হয়ে যায়। তখন সালাম দাদু বলেন, আজিজুল, আল্লাহর রহমতে তোমার মেয়েকে ধরা জিনটা চলে গেছে, ও আর কখনোই আসবে না। আল্লাহর রহমতে তোমার মেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আমি এখন আসি কেমন? এই বলে সালাম দাদু আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সালাম দাদু বললেন, আয়শা জিনটাকে মেরে ফেলেছে। ফেলবি তো? ও কি জানে না আয়শাপুরীর শক্তির সম্পর্কে? সালাম দাদুর কথা আমি বললাম, হ্যাঁ, সেটাই তো তার উপর আসছে আমাকে আঘাত করতে। সেই জিনেরা আমাকে আঘাত করবে আর আমি আমার বউ আয়শা ছেড়ে দেব ওকে? তা কি হয় নাকি? তা দাদু যাও, বাড়িতে যাও, আমি বাড়িতে যাই। এই বলে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, নিশাত, কোথায় গিয়েছিলি? হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় হাত মুখ ধুয়ে ঘরে গেলাম খেতে। ঘরে গিয়ে আমার ছেলে ইয়ামিনকে কোলে নিয়ে আয়েশাকে বললাম, চলো মা, খেতে ডাকছে। এই বলে খাবার খেতে গিয়ে সবাই মিলে খাবার খেতে লাগলাম। খাবার সময় বাবা বললেন, বাবা নিশাত, সামনে তো বৃষ্টির সিজন, ভাবছি এখনই দোকানটা ঠিকঠাক করি, কি বলিস? বাবার কথা আমি খাওয়া থামিয়ে বললাম, হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। দোকানটা ভেঙে ভালো করে তুলে নিই, সেটাই ভালো হবে। তুমি কালকেই মিস্ত্রির সাথে কথা বলবে। আমার কথায় বাবা রাজি হলে খাবার খেয়ে চলে গেলাম ঘরে। ঘরে যাবার পর আয়শাকে বললাম, তুমি ওই জিনটাকে মেরে ফেললে কেন? আমার কথা আয়শা বললেন, আমি তো ওকে মেরে ফেলতে চাইনি, ওকে দুর্বল করার জন্য আঘাত করেছি, মরে গেছে। তাছাড়াও তোমাকেও আমাকে আঘাত করতে আসলে কি ওকে ছেড়ে দেবো ভাবছ? এই বলে আমিও আয়শাপুরে আরও কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে ঘুমিয়ে গেলাম আমি ঘুমানোর পর হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে গেলে একটা অন্যরকম আওয়াজে, ওরকম আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যেতে দেখলাম আয়শা আমার দিকে তাকিয়ে আছে। আয়শাকে দেখে চোখ দিয়ে ইশারা করে বললাম, কিসের আওয়াজ? তখন আয়শা বলল, বাইরে অনেক জিন ও একটি পেতনি দাঁড়িয়ে আছে। মানে কেন? ওরা কারা? আমার কথা জবাবে আয়শা বলল, আজকে যে জিনটাকে মেরে ফেলেছি ওই জিনটার মা বাবা আসছে তাদের জিনদের নিয়ে। আয়শার কথায় আমি অবাক হয়ে বললাম, কি? আয়শা কি বলো? এই বলে আমি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা বয়স্ক পরী আর পাশে ছোট্ট আকারের বামন আকৃতির একটা জিন, তাদের পেছনে আরো শত শত জিন। এরকম দৃশ্য দেখে আয়শার দিকে তাকালে আয়শা বললেন, নিশাত, ভয় পেও না, চুপ করে থাকো, দেখি ওরা কি করে। আয়শার কথায় চুপ করে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর আমাদের ঘরের চারিদিকে কেমন ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো আর ঘরটা কেঁপে উঠতে লাগলো। এরকম অবস্থায় কোনো উপায় না পেয়ে আয়শাপুরী ঘরের বাইরে ওদের সামনে গেলেন। আয়শা ওদের সামনে যাওয়ায় ওদের মধ্যে সে বয়স্ক পরীটা বললেন, আয়শাপুরী, তুই আমার আদরের ছেলেকে হত্যা করেছিস, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছিস? আমি তোকে সহ তোর পরিবারের তো শেষ করবই, সাথে গ্রামের কাউকেই বাঁচতে দেব না। সে বয়স্ক পরীর কথা এসে বললেন, আপনার ছেলে সামিয়া নামের একটা মেয়েকে ধরেছে, ওকে ধরার পর নানান রকম হুমকি দিচ্ছিলেন। শুধু তাই না, আমার স্বামীও আমাকে আক্রমণ করতে আসছিল, আর তখন আমি ওকে আঘাত করেও মারা যায়। আয়শাপুরী আমার অনেক আদরের ছেলে ছিল, তুই যে কারণে ওকে মেরেছিস, তো আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিব। সে বয়স্ক পরীর কথায় পাশে থাকা ছোট্ট আকারের বামন জিনটা বললেন, আয়শাপুরী, আমাদের ছেলেকে ছাড়িয়ে আমরা না যতটা কষ্ট পাচ্ছি, এর থেকে 1000 গুণ কষ্ট আমরা তোকে দেব। তোর পরিবারের আপনজনদের তোর সামনেই মেরে ফেলব। সে বামন জিনটার কথায় সে রেগে গিয়ে বলল, এরকম সাহস কখনো দেখাবি না। মুখ দিয়ে একবার সে কথা বের করেছিস, দ্বিতীয়বার এরকম কথা মুখ দিয়ে বের করলে তোর কথা বলার মুখটাই থাকবে না। আয়শাপুরী এরকম কথায় সে বামন জিনটা হাসতে হাসতে বলল, তুই কাকে হুমকি দিস আয়শাপুরী? তুই জানিস আমি কে?
আমি বামন গোত্রের জিন সর্দার, 1,00,000 জিনের সর্দার। আমি যদি একবার আদেশ করি তো আমার গোত্রের 1,00,000 জিন তোর উপর ঝাঁপিয়ে পড়বে, তোকে সহ তোর পরিবার শেষ করে দিবে। সে বামন জিনটার কথা আয়শা বললেন, তুই কি ভেবেছিস বামন আমি তোর কথা শুনে ভয় পেয়ে যাব? না, আমি আয়শা পড়ি আমার পরিবার, প্রিয়জন ও গ্রামের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোর পুরো গোত্র ধ্বংস করে দেব। আয়শাপুরীর কথায় সে বয়স্ক পরী বললেন, আয়শাপুরী তুই কতটা শক্তিশালী দেখা যাবে। আজকের পর থেকে তোর জীবনটা অতিষ্ঠ করে তুলব। আমার ছেলের হত্যার প্রতিশোধ আমি নিবই আমরা। এই বলে চলে গেলেন ওরা চলে যাওয়ার পর আয়শা ঘরে আসে। আমি ভয়ে আয়শাকে বললাম, আয়শা এখন কি হবে? আমার তো অনেক ভয় করছে। আমার কথা আয়শা বললেন, ভয় পেও না নিশাত, আল্লাহর রহমতে আমাদের কিছু হবে না। জীবনে অনেক শক্তিশালী জিনপরির মুখোমুখি হয়েছে আমাকে ওরা ভয় দেখাতে পারবে না। আয়শার কথা আমি ওর দিকে তাকিয়ে বললাম, আয়শা আমি তো ওদের সব কথা শুনলাম, ওদের দেখেছিও আমি। ওখানে 2 রকম জিনপরি দেখলাম কেন? ওখানে থাকা বয়স্ক পরীটা ছাড়া বামন আকৃতির জিন ছিল। ওরা দুজনে কি স্বামী স্ত্রী নাকি? আমার কথা আয়শা বললেন, হ্যাঁ, বামন আকৃতির জিনটা বয়স্ক পরীটার স্বামী। এরকম আসলে হয় খুব কম। বামন জিনেরা তাদের গোত্রে বিয়ে করে, ওদের ক্ষেত্রে হয়তো একটু আলাদা কিছু হয়েছে। সামিয়াকে ধরা জিনটাকে আমি মেরে ফেলায় ওর বাবা মা আমাদের পিছনে লেগেছে। তুমি কাল থেকে একটু সাবধানে চলবা, ভয় পেও না। আমি কালকেই সালাম দাদুর সাথে দেখা করে কথা বলে দেখি কি করা যায়। আয়শার কথা আমি রাজি হয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার খেয়ে মাকে বললাম, মা বাবা কোথায়? বাবা বলছিল না দোকানে ভেঙে আবার নতুন করে করবে, মিস্ত্রির সঙ্গে কথা বলতে বলেছিলাম, বলেছে কি? আমার কথায় মা বললেন, সে ব্যাপারে কথা বলতে গেছে তোর বাবা। ও তাহলে ঠিক আছে। এই বলে আমি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদু আমাকে উদ্দেশ্য করে বললেন, কিরে রাতে জিনেদের কেমন দেখলি? কতজন জিন আসছিল? সালাম দাদুর কথায় অবাক হয়ে বললাম, দাদু তুমি জানো কিভাবে? সত্যি অনেক জিন আসছিল, ওদের মধ্যে একজন পরী ছিল। ওদের বিষয়ে কথা বলতেই তো আসলাম। বলো না তুমি কিভাবে জানলে? আমার কথায় সালাম দাদু বললেন, সমস্যা তো তোদের সাথে ঘটেনি, আমার সাথেও ঘটেছে। ওই বামন আকৃতির জিনেরা আমার কাছেও আসছিল আমার ক্ষতি করতে, কিন্তু আমার কিছুই করতে পারিনি। সালাম দাদুর কথা এসে পড়ি ওখানে এসে বলল, গতকাল কিছু করতে পারিনি, সামনে হয়তো পারবে। দাদু আপনি তো কবিরাজ, আপনি নিশ্চয়ই বামন আকৃতির জিনেদের বিষয়ে জানেন। ওরা সহজে কারোর পিছু লাগলে ছাড়ে না। আমি ওদের সন্তানকে মেরে ফেলেছি। ওদের সন্তানকে মারায় ওরা আপনার উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আয়শা কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ ঠিক বলেছ, ওরা আমাদের উপর আক্রমণ করার আগে আমাদের কিছু একটা করতে হবে। আমি বড় বাবা জিনকে ডাকি। বড় বাবা জিন তো বয়স্ক জিন, উনি ভালো মন্দ কিছু বলতে পারবে হয়তো। বড় বাবা জিনের বিষয়ে জানেন তো? যারা জানেন না তাদের বলছি। বড় বাবা জিন সালাম দাদুর বাবার বন্ধু ছিলেন। তখন থেকে বড় বাবা জিনের সাথে সালাম দাদুর পরিচয়। সালাম দাদুর কোনো জানার ইচ্ছা হলে বড় বাবা জিনকে ডাকেন আর সাহায্য নেন। তো সালাম দাদু বড় বাবা জিনকে ডাকতে যাবে এমন সময় আয়শাপুরি আমাকে বললেন, নিশাত দ্রুত বাড়িতে যাও, আমাদের ছেলে ইয়ামিনকে বামন জিনেরা ধরে নিয়ে যাচ্ছে। এ বলে আয়শা বাতাসে মিশে গেলেন। আয়শা বাতাসে মিশে যাওয়ার পর আমি দ্রুত চলে গেলাম বাড়িতে গিয়ে মাকে বললাম, মা ইয়ামিন কোথায়? আমার কথায় মা অবাক হয়ে বললেন, ইয়ামিন কোথায় মানে? তুই একটু আগে আমাকে বলে ইয়ামিনকে নিয়ে দোকানে গেলি। মায়ের এমন কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তো ইয়ামিনকে নিয়ে যাইনি, এটা নিশ্চয়ই বামন জিনেদের কাজ। ওরা নিশ্চয়ই আমার রূপ নিয়ে আমার ছেলে ইয়ামিনকে ধরে নিয়ে গেছে। এই বিষয়টা আমি বুঝতে না পারলেও আয়শাপুরি নিশ্চয়ই বুঝতে পারছে। কিন্তু আয়শা কোথায় হতো তখন হঠাৎ করে চলে গেল। আমি এসব চিন্তা করছি, তখন মা বলল, কি রে কি চিন্তা করিস? আর ইয়ামিন কোথায়? তুই ওকে নিয়ে গেলে আবার তুই একে জিজ্ঞাসা করছিস ইয়ামিন কোথায়? মায়ের কথা জবাবে আমি বললাম, না মানে ইয়ামিন আয়েশার কাছে। এ বলে আবারও চলে গেলাম সালাম দাদুর কাছে। সালাম দাদুর কাছে যাবার পর দাদু আমাকে বললেন, নিশা কি হলো, তোর ছেলেকে পাইলি? না দাদু, ইয়ামিন বাড়িতে নেই। ওই বামন জিনেরা আমার রূপ নিয়ে ইয়ামিনকে নিয়ে গেছে। কি বলিস, আয়েশা কোথায়? দাদুর কথা জবাবে আমি আয়েশাকে স্মরণ করাই আয়েশা আসলেন সেখানে। আয়েশাকে দেখে আমি বলে উঠলাম, আয়েশা ইয়ামিনের কোনো খোঁজ পেলে? আমার কথা আয়েশা মন খারাপ করে বললেন, আমি সে বামন জিনে বয়স্ক পরীকে ধরার আগে ওরা ইয়ামিনকে ধরে বন্দি করে রেখেছে। আয়েশা কথায় সালাম দাদু বললেন, আয়েশা ওরা কিন্তু তোমার উপর খুব রেগে আছে। তুমি ওদের ছেলেকে হত্যা করায় ওরা রেগে ইয়ামিনের কোনো ক্ষতি করতে পারে। যা করার এখনই করতে হবে। আমি বড় বাবা জিনকে ডাকি, তুমি ও বড় বাবা জিন এখনই চলে যাও বামন জিন রাজ্যে ইয়ামিনের কাছে।
এই বলে সালাম দাদু বড় বাবা জিনকে ডাকায় সেখানে সে হাজির হলেন বড় বাবা জিন। বড় বাবা জিন আসায় সালাম দাদু দিয়ে সব ঘটনা ওনাকে খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন আয়শাকে বললেন, আয়শা, আমাদের এখনই যেতে হবে তোমার ছেলে ইয়ামিনের কাছে। বড় বাবা জিনের কথায় আয়শা রাজি হলেন, আর তখনই দুজনে চলে গেলেন সেই বামন জিন রাজ্যে। বড় বাবা জিন ও আয়শাপুরী সেই বামন জিন রাজ্যে যাবার পর আয়শাকে দেখে সেই বামন জিন বললেন, আয়শাপুরী, তুই এসেছিস, জানতাম আসবি, তোকে যে আসতেই হবে। তোর কলিজার ধন, তোর ছেলে যে আমাদের কাছে বন্দি। সে বামন জিন সর্দারের কথা আয়শা বললেন, দেখুন সর্দার, ভুলটা আমারই, আমি স্বীকার করছি আমারই ভুল। আমি সেদিন খোঁজ না নিয়ে সামিয়াকে ধরা জিনকে আঘাত করে মেরে ফেলেছি। সাবিনাকে ধরা জিনটা যে আপনাদের ছেলে আমি জানতাম না। আমি ভুল করেছি, সেই জন্য ক্ষমা চাচ্ছি। এর বিনিময়ে আমাকে যা শাস্তি দিবেন দিন, তবুও আমার ছেলেকে কিছু করবেন না। দয়া করে আমার ছেলে ইয়ামিনকে ছেড়ে দিন। আয়েশার কথায় সে জিন সর্দার হাসতে হাসতে বলল, ছেড়ে দেব? ছেড়ে দেবার জন্য তো তোর ছেলে ইয়ামিনকে ধরে আনিনি আয়শাপুরী। তোর ছেলেকে ধরে নিয়ে আসছি তোর সামনে হত্যা করতে। তুই আমাদের ছেলেকে হত্যা করেছিস, আমি তোর সামনে তোর ছেলেকে হত্যা করব। মৃত্যুর প্রতিশোধ হবে মৃত্যু। বামন জিন সর্দারের কথায় বড় বাবা জিন বললেন, দেখুন সর্দার, আয়শাপুরী তো আপনার ছেলেকে মারতে চায়নি, ওকে আঘাত করেছে আর ও মারা গেছে। এটা কিন্তু ইচ্ছে করে মারা নয়, তাই দয়া করে ইয়ামিনকে ছেড়ে দিন। বড় বাবা জিনের কথায় সে বামন জিন সর্দার বললেন, তুই কি আমাকে বোঝানোর? তুই আয়শাপুরীর হয়ে গোলামি করবি না? এই বলে উনি আদেশ করলেন ইয়ামিনকে সামনে নিয়ে আসার। বামন জিন সর্দারের আদেশে ওখানে ইয়ামিনকে নিয়ে আসলে জিন সর্দার বললেন, আয়শাপুরী, এখন দেখ, তোর সামনে তোর ছেলেকে মেরে ফেলবো, নিজের সন্তানের মৃত্যু দেখতে কেমন লাগে দেখ। এই বলে সে বামন জিন সর্দার ইয়ামিনের গলা চেপে ধরলেন, আর তখনই প্রচণ্ড রেগে আয়শাপুরী সেই জিন সর্দারকে ফুটবলের মতো একটা লাথি মারলেন, যার ফলে বামন জিন সর্দার 20-30 হাত দূরে গিয়ে পড়লেন। আয়শাপুরী জিন সর্দারকে আঘাত করে ফেলে দেয়ায় ওনার রাজ্যর হাজার হাজার জিন ছুটে আসতে লাগলেন আয়শার দিকে। আর তখনই শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। আয়শাপুরী ও বড় বাবা জিন মিলে সে বামন জিনদের আঘাত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করায় শত শত জিন আহত হয়ে পড়ে রইলেন। আয়শাপুরী ও বড় বাবা জিন যুদ্ধ করছে, এই সুযোগে সে জিন সর্দার ইয়ামিনকে আঘাত করতে গেলেন। তখন আয়শা অন্য জিনদের সাথে যুদ্ধ বাদ দিয়ে ইয়ামিনকে বাঁচাতে সে জিন সর্দারকে ধরে ফেললেন। আয়শাপুরী জিন সর্দারকে ধরে প্রচণ্ড জোরে আঘাত করে আহত করে ফেললেন, আর তারপর জিন সর্দারের গলা চেপে ধরে ওনাকে উপরে করে বলতে লাগলেন, আমার ছেলেকে হত্যা করবি তাই না? কর, আমার ছেলেকে হত্যা কর। আয়শাপুরীর কথায় সে বামন জিন সর্দার ছটফট করছে, কারণ আয়শাপুরীও গলা চেপে ধরে শূন্য তুলে রাখছে। এরকম অবস্থায় আয়শাপুরী সে বামন জিন সর্দারকে মেরে ফেললেন। সে বামন জিন সর্দারকে মেরে ফেলার সাথে সাথেই তার স্ত্রী সে বয়স্ক পরী এসে আয়শাকে আঘাত করে ফেলে দিলেন। তারপর শুরু আবারও যুদ্ধ। বড় বাবা জিন সে বামন জিনদের সাথে যুদ্ধ করছে, এদিকে আয়শাপুরী যুদ্ধ করছে বামন জিন সর্দারের স্ত্রীর সাথে। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর সে বয়স্ক পরীকে আহত করে ফেলে দিলেন। তখনই সে বয়স্ক পরী বললেন, আয়শাপুরীকে ছেড়ে দে আমাকে। তুই আমাকে ছেলেকে হত্যা করেছিস, আমার সামনে আমার স্বামীকেও হত্যা করলি। তুই জানিস না আমার মাকে? আমার চুল পরিমাণ ক্ষতি হলে আমার মা শেষ করে দিবে তোকে। সে পরি কথায় এরকম কথা আয়শাপুরী হাসিতে বললেন, তোর মা কি আমি জানি কে? তোর মা আমাকে শেষ করবে নাকি আমি তোর মাকে শেষ করব সেটা তখন দেখা যাবে। আগে নিজের চিন্তা কর। আমি আমার থেকে আমার স্বামীর সন্তান ও পরিবারকে বেশি ভালোবাসি। তোরা সেই প্রিয়জনের দিকে নজর দিয়েছিস, আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিস। আমি আয়শাপুরী বেঁচে থাকতে আমার ছেলেকে হত্যা করতে চাইবে, আর আমি চেয়ে দেখবো তা কি করে হয়। এই বলে আয়শাপুরী সে বয়স্ক পরীকে সেখানে মেরে ফেললেন। সে পরীকে মারার পর বামন জিন গোত্রের বাকি জিনেরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সবাই পালিয়ে যাওয়ায় ইয়ামিন দৌড়ে এসে আয়শাপুরীর কোলে উঠলেন। ইয়ামিন কোলে উঠায় বড় বাবা জিন ও আয়শাপুরী সেখান থেকে আবারও ফিরে আসলেন সালাম দাদুর বাড়িতে। কি ভাবছেন গল্প এখানে শেষ? না, গল্পর আসল কাহিনী তো এখান থেকে শুরু হবে, শুনতে থাকুন। আয়শাপুরী ও বড় বাবা জিন ইয়ামিনকে নিয়ে সালাম দাদুর বাড়িতে আসায় আমি ইয়ামিনকে কোলে নিয়ে আয়শাকে বলি, আয়শা, তোমরা ঠিক আছো তো? ওই বামন জিন সর্দার আর তার জিনেরা কোথায়? তখন আয়শাপুরী আমাকে সব ঘটনা খুলে বললেন যে ওদের মেরে ফেলেছে। আয়শাপুরীর কথায় বড় বাবা জিন বললেন, আয়শা, তোমার কি মনে আছে ওই বয়স্ক পরীটা কি বলেছিল? আমার মনে হয় পরীর মা আসবে তোমার কাছে, যে কোনো সময় আসতে পারে, তাই সাবধানে থেকো। সালাম, আমার সাহায্য লাগলে ডেকো আমাকে। এই বলে বড় বাবা জিন চলে গেলেন।
বড় বাবা জিন চলে যাবার পর সালাম দাদু আয়শাকে বললেন, আয়শা, বড় বাবা কি বলে গেল? কোনো পরীর মা আসবে? সালাম দাদুর কথা জবাবে আয়শা বললেন, আরে সেই বামুন জিন সর্দার স্ত্রী বয়স্ক পরীটা আছে না, ওকে মারার সময়ও বলেছিল, আয়শা পরী, আমার মাকে চিনিস না, আমার মা তোদের ছাড়বে না। আয়শা পরীর কথায় তখন সালাম দাদু বললেন, ও যেহেতু এই কথা বলেছে তখন নিশ্চয়ই এখানে কেউ না কেউ আছে, তোমরা একটু সাবধানে থেকো, কেমন? ঠিক আছে দাদু, আপনিও সাবধানে থাকবেন। এই বলে আয়শা ও আমি ইয়ামিনকে সাথে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। আমি ইয়ামিনকে কোলে নিয়ে হাঁটছি আর আয়শা অদৃশ্যভাবে আমার সাথে সাথে হাঁটছে। তখন আমি আয়শাকে বললাম, আয়শা, আমার কেমন জানি মনে হচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। বয়স্ক পরীটা মারা যাওয়ার সময় বলেছিল ওর মায়ের কথা, ওর কথা মতো ওর মা আসবে নিশ্চয়ই। আয়শা, তুমি সাবধানে থেকো, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে, ইয়ামিনের কি হবে? নিশাত, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। আমার সাথে যুদ্ধ করতে হলে বিশেষ ধরনের শক্তিশালী জিনপুরে আসতে হবে, যার মাঝে বিশেষ ক্ষমতা আছে, সে পারবে আমার সাথে যুদ্ধ করতে। ওরকম ছাড়া কোনো জিনপুরে আসলে আমার কিছুই করতে পারবে না। আয়শার কথা আমি আর কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বললেন, এই তো ইয়ামিন আসছে। বৌমা নিশাত বলল, তুমি ইয়ামিনকে নিয়ে কোথাও গেছো? তখন আয়শা পরি আমার দিকে তাকিয়ে বলল, মাকে বললেন, মা, ওই জিনরাজ যেটু গিয়েছিলাম। আয়শা পরীর কথায় মা কিছু না বললে আমিও আয়শা চলে গেলাম ঘরে। সেদিন রাতে আমি, বাবা, মা ও আয়শা পরী খাবার খাওয়ার সময় বাবা বললেন, বাবা নিশাত, আমি মিস্ত্রিদের সাথে কথা বলেছি, কালকে দোকানের সব মালামাল বাড়িতে এনে রাখতে হবে, আর ওরা দোকান ভেঙে নতুন করে দিবে। বাবার কথায় আমি খেতে খেতে বললাম, ঠিক আছে বাবা, সকালে তুমি আমি দোকানে গিয়ে একটা গাড়ি করে দোকানের সব মালামাল নিয়ে এসে বাড়িতে রাখবো। আমার কথায় বাবা রাজি হলে আমিও আয়শা খাবার খেয়ে চলে গেলাম ঘরে। ঘরে যাওয়ার পর আয়শা ও আমি দুজনে গল্প করতে করতে ঘুমালাম। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ভয়ঙ্কর দেখতে একটা বৃদ্ধা মহিলা মানুষ, ওনার মুখটা ভয়ঙ্কর, চুলগুলো সাদা, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো ওই বৃদ্ধা মহিলার জিহ্বা সাপের মতো বিশাল বড়। এরকম একজন মহিলা আমাদের গ্রামের দিকে হেঁটে আসছে। এরকম স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেলে আমি বুঝতে পারি সকাল হয়ে গেছে। সকাল হলে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেতে খেতে আয়শাকে বললাম, আয়শা শোনো না, আমি না রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। আমি দেখি একটা ভয়ঙ্কর বৃদ্ধা মহিলা, যার চোখে ও মুখে ভয়ানক দেখতে, আর তার জিহ্বা সাপের মতো লম্বা হয়ে নড়াচড়া করে। আমার কথা আয়শা অবাক হয়ে বললেন, তাই নাকি? বিষয়টা তো অস্বাভাবিক লাগছে। আচ্ছা, এরকম হঠাৎ হতেই পারে, স্বপ্নে তো যে কেউ দেখে। যদি আবারও স্বপ্নে ওই বৃদ্ধা ভয়ানক মহিলাকে দেখো তাহলে আমাকে বলবা, কেমন? আয়শা কথায় রাজি হয়ে খাবার খেয়ে মাকে বললাম, মা, বাবা কোথায়? দোকানের মালামালগুলো নিয়ে আসার কথা বাবাকে বের হতে বলো। আমার কথায় মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, তোর বাবা চলে গেছে, উনি বলছে তুই ঘুম থেকে উঠে খাবার খেয়ে যেন দোকানে যাস। মায়ের কথা আমি আর দেরি না করে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে একটা ভ্যান গাড়ি করে দোকানের মালামালগুলো বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসার বেশ কিছুক্ষণ পর দুপুর হলে খাবার খেয়ে বিকালের দিকে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাবার পর দেখলাম দাদু নেই। তখন পাশের বাড়িতে সালাম দাদুর বিষয়ে জিজ্ঞাসা করে উনি বলল, সালাম দাদু আজিজুল চাচার বাড়িতে গেছে, যে আজিজুল চাচার মেয়ে সামিয়াকে জিনে ধরেছিল, মনে আছে? তো সালাম দাদু ওখানে গেছে শুনে আমি চলে গেলাম আজিজুল চাচার বাড়িতে। সেখানে যাবার পর দেখলাম আজিজুল চাচা উঠানে বসে আছে, পাশে সালাম দাদু বসে। আমি ওখানে যাবার পর সালাম দাদু বলল, কে রে তুই এখানে? দাদুর কথা জবাবে আমি বললাম, তোমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুমি নাই, পরে শুনলাম এখানে আছো, তাই এখানে আসলাম। ও আচ্ছা, বস এখানে। দাদুর কথায় আমি এসে বসলাম। দাদু, এখানে কোনো সামিয়া আবার কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কথায় সালাম দাদু মাথা নাড়িয়ে বললেন, সামিয়া না, আজিজুলের সমস্যা হয়েছে। দাদুর কথায় আজিজুল চাচার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা কি হয়েছে আপনার? তখন আজিজুল চাচা তার বাম হাতটা কষ্ট করে উপরে তুলে বলল, এই হাতটা নাড়াচাড়া করতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। গতকাল রাতে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, তাই তো সালাম চাচাকে ডাকলাম। আজিজুল চাচার কথায় আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তখন আজিজুল চাচা বললেন, গতকাল রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় কারোর ডাকে। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দরজা খুলে বাইরে বের হই, কিন্তু কাউকে দেখতে পাই না। এদিকে তখন আমার ঘরের পেছন থেকে আবারও কেউ আমাকে ডাকে। ঘরের পেছনে কারোর ডাক শুনে ওখানে গিয়ে দেখি সাদা কাপড় পরা একজন বৃদ্ধা মহিলা। ওনাকে প্রথমে দেখি স্বাভাবিক লাগছিল। আমি ওনাকে দেখে জিজ্ঞাসা করি, কে আপনি? আপনি আমার নাম নিয়ে ডাকছেন কেন? আমার কথায় সে বৃদ্ধা বললেন,
তোকে ডাকছি কারণ তোকে দিয়ে শুরু করব মৃত্যুর খেলা। তোর মেয়ের জন্য আমার আদরের নাতি মারা গেছে। সে বৃদ্ধা মহিলার কথায় আমি কিছু না বুঝে বললাম, আপনি কি বলছেন? আমাকে দিয়ে মৃত্যুর খেলা শুরু করবেন মানে কি? আর আমার কারণে আপনার কোন নাতি মারা গেছে? আমার কথায় সে বৃদ্ধা মহিলা এবার তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর একটা রূপ নেন। ওনার ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয়ে সেখান থেকে দৌড়াতে গেলে সে বৃদ্ধা মহিলা তার একটা হাত সাপের মতো লম্বা করে আমার পা টেনে ধরে, আর তখন আমি মাটিতে পড়ে যাই। আমি মাটিতে পড়ে যাওয়ার পর সে বৃদ্ধা মহিলা তার জিহ্বা লম্বা করে আমার হাতের মধ্যে আঠা জাতীয় কি একটা লাগিয়ে দেন। সে আঠার মতো জিনিসটা আমার হাতে লাগার সাথে সাথেই জ্বলতে শুরু করে। তখন আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে আমার মেয়ে ও আমার স্ত্রী আমার কাছে দৌড়ে আসলে সে বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর বাতাসে মিশে যান। সে ভয়ঙ্কর বৃদ্ধা মহিলা চলে যাবার পর আমার মেয়ে ও আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরে আসে। ঘরে আসার পর আমার এই হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যায়। হাতটা ফুলে গেছে অনেক। রাতে এরকম ঘটনা ঘটে। আমি সালাম চাচাকে ডাকলাম। আজিজুল চাচার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। উনি যে বৃদ্ধা মহিলার কথা বললেন, ওনাকে তো আমি গতকাল রাতের স্বপ্ন দেখেছি। এই ভেবে সালাম দাদুকে বললাম, দাদু এদিকে একটু আসো। কথাটা বলে সালাম দাদুর হাত ধরে টেনে ওনাকে ফাঁকা কোথাও নিয়ে এসে বললাম, দাদু ভয়ঙ্কর কিছু মনে হয় ঘটতে চলেছে। আজিজুল চাচার যে ভয়ঙ্কর মহিলাটার কথা বললেন, ওনাকে আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি। আমার কথায় সালাম দাদু এবার অবাক হয়ে বললেন, কি তুইও দেখেছিস? আমি তো একই রকম স্বপ্ন দেখেছি। কি বলো দাদু, তুমি আমার মতো স্বপ্ন দেখেছ? দাদু বিষয়টা কিন্তু একদম স্বাভাবিক না, এখন কি করবা? আজিজুল চাচার সাথে এরকম কেন ঘটলো এটা কি জানো? তখন দাদু বললেন, না এরকম ঘটনা তো আগে কখনো শুনিনি। এই ঘটনার সঠিক মানে জানতে আয়েশা পরি নইলে বড় বাবা জিনের কাছে জানতে হবে। ওরা জিন জাতি, জিনেরা জিনেদের খবর সঠিকটা জানে। এই বলে সালাম দাদুর আজিজুল চাচার কাছে গিয়ে বললেন, আজিজুল তোমাকে যে ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাটা ভয় দেখিয়েছে, ও কিন্তু সাধারণ কোনো মহিলা না, ও একটা ডাইনি নইলে পেতনি হবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি আরো ভালোভাবে যেন সন্ধ্যার দিকে তোমার বাড়িতে আসবো, কেমন? এই বলে সালাম দাদু আমাকে নিয়ে তার বাড়িতে আসলেন। সালাম দাদু বাড়িতে এসে আমাকে বললেন, নিশাত আয়েশা পরীকে ডাকো, আমি বড় বাবা জিনকে ডাকছি। দাদুর কথায় আমি আয়েশা পরীকে ডাকলাম। ওদিকে সালাম দাদু ডাকলেন বড় বাবা জিনকে। আমারও সালাম দাদু ডাকে আয়েশা পরী ও বড় বাবা জিন আসলে সালাম দাদু সব ঘটনা খুলে বললেন। সালাম দাদু বললেন, আমিও নিশাত একই রকম স্বপ্ন দেখেছি। আমি যাকে দেখেছি আজিজুল চাচা তাকে বাস্তবে দেখেছে। আজিজুলের হাতে আঠার মতো কিছুটা লাগিয়ে দিয়েছে। এই বৃদ্ধা মহিলাকে আর আজিজুলের সাথে কেন এমন করলো, এই বিষয়গুলো খোঁজ নিয়ে দেখুন দুজনে। সালাম দাদুর কথা আয়েশা পরী ও বড় বাবা জিন দুজনে বেশ কিছুক্ষণ সময় খোঁজ নিয়ে আবারও ফিরে আসলেন। ওরা আসার পর বড় বাবা জিন সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, সালাম, আমাদের যেটা ভয় ছিল সেটাই হলো। আয়েশা পরী যে বামুন জিন সর্দার ও বয়স্ক পরীটাকে হত্যা করেছিল মনে আছে? বয়স্ক পরীটা মারা যাবার সময় বলেছিল না, আমার মা তোমাদের ছাড়বে না। ওর কথা সত্যি হয়েছে। ওর মা তোমাদের এই গ্রামে আসছে। যে আসছে এ কোনো সাধারণ কেউ নন, ও একটা ভয়ঙ্কর শক্তিশালী পেতনি। ওর নাম লাজিজা। এই লাজিজা পেতনির বয়স অনেক বেশি। ও কালো জাতের মাধ্যমে এমন একটা শক্তি নিজের আয়ত্তে নিয়ে আসছে যার ফলে ও মানুষদের মাঝে রোগ ছড়াতে পারে। লাজিজা পেতনি তার জিহ্বা দিয়ে মানুষের শরীরে আঠার মতো কিছুটা লাগিয়ে দেয়, যার ফলে তার হাত বা পা আস্তে আস্তে পচে গলে যেতে শুরু করবে। এভাবে দ্রুত কিছুদিনের মধ্যে তার পুরো শরীর পচে গলে এসে মারা যাবে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু অবাক হয়ে বললেন, তাহলে আজিজুলও কি লাজিজা পেতনির ছাড়ানো রোগে পড়েছে? তখন বড় বাবা জিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আজিজুল বাড়ি থেকে ঘটনা শুরু হয়েছে, তাই লাজিজা পেতনি প্রতিশোধ নিতে আগে আজিজুলের উপর রোগ ছড়িয়েছে। এরপর হয়তো তার পরিবার ও গ্রামবাসীর উপর নজর দিবে। লাজিজা পেতনির শুধু গ্রামবাসী আজিজুলের উপর প্রতিশোধ নিবে না, আমাদের উপরও নেয়ার চেষ্টা করবে। লাজিজা পেতনির মেয়ের জামাই ও নাতিকে হত্যা করেছে আয়েশা পরী, তাই আয়েশা পরী সহ ওর পরিবারের সবাইকে বেশি সতর্ক থাকতে হবে। বড় বাবা জিনের কথায় আয়েশা বললেন, আমি জানি সেটা, তাই এখন থেকে নিশাত সহ আমার শ্বশুর শাশুড়ি সবাইকে সাবধান করে দেব। আয়েশা কথায় সালাম দাদু বললেন, বড় বাবা এখন কি করব? আমি আজিজুলকে বলে আসছি আজ সন্ধ্যায় যাব তার বাড়িতে, ওখানে গিয়ে এখন কি করব? লাজিজা পেতনি তো আজিজুলের শরীরে রোগ ছড়িয়ে দিয়েছে, এখন কি তাহলে আজিজুলকে বাঁচবে না?
তখন বড় বাবা জিন বললেন, আল্লাহ চাইলে বাঁচবে না, না চাইলেও ওনাকে বাঁচানো যাবে না, কারণ লাজিজা পেতনির যে রোগ ছড়ায় এটার চিকিৎসা আমরা এখানে জানি না। তবু তুমি আর সন্ধ্যায় আজিজুলের বাড়িতে যাও, গিয়ে আমরা তোমাকে একটা আমল শিখে দিই। তুমি আমলটা করে লাজিজা পেতনিকে হাজির করার চেষ্টা করো আর কথা বলো। বড় বাবা জিনের কথায় সালাম দাদু রাজি হয়ে তাই করলাম। আর সেদিন সন্ধ্যাবেলায় আমিও সালাম দাদু চলে গেলাম আজিজুল চাচার বাড়িতে। সালাম দাদুর সাথে আমিও ছিলাম। আমিও সালাম দাদু আজিজুল চাচার বাড়িতে গেলাম। ওদিকে অদৃশ্যভাবে আমাদের সাথে গেলেন আয়শাপুরী ও বড় বাবা জিন। ওখানে যাবার পর সালাম দাদু আজিজুল চাচাকে বললেন, আজিজুল, আমাকে একটা ফাঁকা ঘর দাও। তুমি গত রাতে যে ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছো, উনি একটা পেতনি, আমি দেখি সেই পেতনিকে হাজির করতে পারি কিনা। সালাম দাদুর কথায় ওনাকে একটা ফাঁকা ঘর দেয়া হলো। তখন সালাম দাদু আমাকে বললেন, নিশাত, তুই ওদের সাথে আলাদা ঘরে থাক, আমার সাথে আসিস না, কারণ লাজিজা পেতনি আমার ডাকে হাজির হবার পর হঠাৎ আক্রমণ করতে পারে। বুঝতে পারছিস লাজিজা পেতনি কতটা শক্তিশালী। সালাম দাদুর কথায় আমি আজিজুল চাচাদের সাথে অন্য ঘরে গেলাম। ওদিকে তখন ফাঁকা ঘরে সালাম দাদু যাবার পর লাজিজা পেতনিকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। সালাম দাদুর ডাকে সেই পেতনি হাজির হলেন না। অনেক চেষ্টা করেও পেতনিকে হাজির করতে না পেরে সালাম দাদু সেই ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আজিজুল, সে পেতনি তো কোনোভাবে হাজির হচ্ছে না, আমাকে আবার কালকে চেষ্টা করতে হবে, আমি আরও ভালোভাবে জেনে নিয়ে কিভাবে পেতনিকে হাজির করা যায়। এই বলে সালাম দাদু আমি বাড়ির দিকে যেতে থাকি। আমরা বাড়ির দিকে যাওয়ার সময় ফাঁকা একটা জায়গায় যাওয়া হঠাৎ আমাদের ঘিরে ধরলেন কালো পোশাক পরা ভয়ানক দেখতে শত শত জিন। শত শত জিন আমাদের ঘিরে ধরায় আমার কাছে আসলেন বড় বাবা জিন ও আয়শাপুরী। আয়শাপুরী ও বড় বাবা জিন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। ওদিকে সামনে পেছনে সবখানে ঘিরে রাখছে জিনেরা। এমন সময় সেখানে এসে হাজির হলেন ভয়ঙ্কর সেই লাজিজা পেতনি। লাজিজা পেতনির চেহারা বাস্তবে আমি প্রথম দেখলাম। ওর চোখে মুখ খুব ভয়ানক দেখতে। লাজিজা পেতনি সেখানে এসে আয়শাপুরীকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছিস আয়শাপুরী? জানি ভালো নেই, তোকে ভালো থাকতেও দিব না। আমার প্রধান শত্রু তুই। তোদের সবাইকে তো আমি ভয়ঙ্করভাবে মারব, তার আগে তোদের গ্রামের সবাইকে শেষ করেছি। গ্রামের সবার মাঝে রোগ ছড়িয়ে ওদের মারব, কিন্তু তোরা কাউকে সাহায্য করতে পারবি না। তোরা কাউকে সাহায্য করতে না পেরে ব্যর্থ হলে আমার দেখতে ভালো লাগবে। আয়শাপুরী, তুই আমার নাতি, আমার মেয়ের জামাই, সবাইকে হত্যা করিস না। আমি তোর সামনে তোর পরিবারকে ভয়ঙ্কর মৃত্যু দেব। লাজিজা পেতনির কথা আয়শাপুরী লাজিজা পেতনির মুখের কাছে গিয়ে চোখে চোখ রেখে বললেন, তোর মেয়েও এরকম সাহস করেছিল, তার পরিণাম কি হয়েছে জানিস তো লাজিজা? তুই গ্রামের সবার মাঝে রোগ ছড়াবি, আমার পরিবারের সবাইকে মারবি, এটা দেখে কি আমি বসে থাকবো? আমার হাতে মরতে না চাইলে এখনই এসব বন্ধ কর আর চলে যায় এই গ্রাম থেকে। আয়শাপুরীর কথা লাজিজা পেতনি বিকট শব্দে হাসতে হাসতে বলল, আমি তোদের সবার জন্য অভিশপ্ত হয়ে আসছি, কাউকেই ছাড়বো না আমি। লাজিজা পেতনির কথায় আয়শাপুরী লাজিজার উপর আক্রমণ করলেন। তখন শুরু হলো লাজিজা পেতনি ও আয়শাপুরীর যুদ্ধ। আয়শাপুরীর হাতে শক্তিশালী ছুরি থাকায় আয়শাপুরী অনেক শক্তিশালী জানেন নিশ্চয়ই। ওদিকে লাজিজা পেতনির শক্তিও কম না, কারণ লাজিজা পেতনি কালো জাদুর মাধ্যমে নিজের শক্তি বাড়িয়েছে। দুজনে যুদ্ধ করছে, একজন আরেকজনকে আঘাত করছে। এভাবে ওদের মাঝে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়শাপুরী ও লাজিজা পেতনি দুজনেই দুর্বল হয়ে গেলেন। তখন লাজিজা পেতনি বললেন, আয়শাপুরী, আমার সাথে লাগতে আসবি না, আমার যা করার আমি করব। আমি গ্রামের সবাইকে শেষ করব, তোকে সহ তোর পরিবারের সবাইকেও শেষ করব। আজকে পর তুই আমার কাছে বাধা হয়ে দাঁড়ালে গ্রামের মানুষকে ছেড়ে তোর পরিবারের পেছনে আগে লাগবো। এই বলে বাতাসে মিশে গেলেন লাজিজা পেতনি ও তার অনুসারী জিনেরা। ওরা চলে যাবার পর আমি আয়শার কাছে গেলাম আর বললাম, আয়শা, তুমি ঠিক আছো তো? তখন আয়শা আমার হাত ধরে বলল, হ্যাঁ। এই বলে আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, আপনি বাড়িতে যান, আমিও নিশাত বাড়িতে যাই, সাবধানে থাকবেন। বুঝতে পারছেন লাজিজা পেতনির বিষয়। আয়শার কথায় বড় বাবা জিন চলে গেলেন, সালাম দাদুও চলে গেলেন বাড়িতে। ওরা বাড়িতে যাবার পর আমিও আয়শাপুরী বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আয়শা বললেন, নিশাত, মা বাবাকে বলে দাও এখন থেকে কারোর ডাকে যেন বাড়ি থেকে বের না হয়, আর বাবাকে বলে দিবা রাতের বেলা যেন বাজারে না যায়। বুঝতে পারছো লাজিজা পেতনির কোনো সময় যে কোনো সময় রোগ ছড়িয়ে দিতে পারে। আয়শার কথা মতো আমি তাই করলাম, মা বাবাকে সাবধান করে দিলাম। এই ঘটনার পরের দিন থেকে শুরু হলো লাজিজা পেতনির অত্যাচার। লাজিজা পেতনি আজিজুল চাচার শরীরে রোগ ছড়ানোর পর ওনার মেয়ে সামিয়ার শরীরেও রোগ ছড়ালেন। এরপর একই রাতে গ্রামের আরও কয়েকজনের শরীরে রোগ ছড়ালেন।
আজিজুল চাচার শরীরে রোগ ছড়ানোর পর উনি ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার ওনাকে দেখে মলম ও ওষুধ দিয়েছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। লাজিজা পরি তার জিহ্বা সাপের মতো করে শরীরে যে আঠার মতো বিষ লাগিয়ে দেন, সেটার কারণে শরীরে পচে যেতে শুরু করে। এভাবে কেটে গেল 2টা দিন। দুদিনের মধ্যে গ্রামের বেশ কয়েকজনের শরীরে এরকম রোগ ছড়ানোর ফলে সবাই মিলে জড়ো হয়ে সালাম দাদুর বাড়িতে আসলেন। সালাম দাদুর বাড়িতে আসে সবাই দাদুকে বললেন, সালাম ভাই, আপনি এত বড় একজন কবিরাজ, আপনি নানান জায়গায় গিয়ে জিনপরি ছাড়ানোর কাজ করেন, অথচ আমাদের গ্রামের মধ্যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ওই ভয়ঙ্কর বৃদ্ধা পেতনিকে দেখার পর এখনও কিছু করতে পারছেন না। সবার কথায় সালাম দাদু বললেন, দেখুন, হঠাৎ কিছু কেউ আক্রমণ করলে সেটা বোঝা যায় না। আপনাদের মাঝে যে রোগ ছড়িয়েছে ও একটা পেতনি ও বয়স্ক অনেক ও কালো জাদুর মাধ্যমে রোগ ছড়ায়। আমি দ্রুত এর সমাধানের চেষ্টা করব। আল্লাহ যেন রহম করেন আমাকে। আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। সন্ধ্যা হলে কেউ ঘর থেকে বের হবেন না। কোনো দরকার হলে 2-3 জন মিলে লাইট হাতে ধরে বের হবেন। আমি পিতৃর মুখোমুখি হবার ব্যবস্থা করছি, আপনারা আমার কথা মেনে চলুন। এখন চলে যান, আমি আমার কাজ করব। সালাম দাদুর কথায় সবাই চলে গেলে সালাম দাদু বড় বাবা জিন ও আয়শাপুরীকে তার কাছে ডাকলেন। দাদু ডাকে আয়শাপুরী ও সালাম দাদু আসায় দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, আয়শাপুরী, এখন আমার কি হবে? গ্রামের অনেকের মাঝে রোগ ছড়িয়ে লাজিজা পেতনি এখন গ্রামের সবাই আমার কাছে আসছে, এখন কি করব? সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, সালাম, এখানে 2 ধরনের সমস্যা আছে। যারা লাজিজা পেতনির ছাড়ানো রোগে পড়ে গেছে তাদের সুস্থ করতে হবে, নইলে সবাই মারা যাবে। আমি তথ্য নিয়ে দেখি লাজিজা পরীকে ছাড়ানো রোগের কোনো চিকিৎসা আছে কিনা। আর এদিকে আয়শা পরী, তুমি লাজিজা পেতনির মুখোমুখি আবার হও। লাজিজা পেতনিকে এখনই আটকাতে হবে, নইলে পরে সমস্যা হয়ে যাবে। বড় বাবা জিনের কথায় আয়শা বললেন, তাই করতে হবে। বড় বাবা, আপনি খোঁজ নিতে চলে যান, এদিকে আমি লাজিজা পেতনিকে দেখছি। আয়শার কথায় বড় বাবা জিন চলে গেলেন। উনি চলে যাবার পর আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, আমি এখন বাড়িতে যাই, আপনি সাবধানে থাকবেন। আমি আপনাকেই আজকে এই লাজিজা পেতনির মুখোমুখি আবার হব। এই বলে বাড়িতে চলে আসলেন আয়শা পরী। আয়শাকে দেখে আমি বললাম, কোথায় গিয়েছিলাম? আমার কথা আয়শা সব ঘটনা খুলে বললেন। সব শুনে আয়শাকে বললাম, গ্রামের অনেক মানুষ অসুস্থ, সবার মতো আমরাও তো অসুস্থ হতে পারি। আয়শা, গ্রামের সবাইকে সাহায্য করতে হবে। লাজিজা পেতনি আমাদের জন্য আসছে গ্রামে, আমাদের কারণে গ্রামের সবার সাথে সমস্যা হচ্ছে। তখন আয়শা বললেন, ঠিক বলেছ, আমি আজকেই লাজিজা পেতনিকে ধরবো, ওকে আর নতুন করে কারোর মাঝে রোগ ছড়াতে দেব না। আয়শার এরকম কথা একটু ভয় লাগলেও ওকে বললাম, আয়শা, যা করো সাবধানে, তুমি বাড়িতেই থাকো, আমি বাজারে একটু যাচ্ছি, দোকানের কাজ করছে, ওখানে থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে, থাকিও, কিন্তু রাত করা যাবে না, বুঝতে পারছো, সন্ধ্যা হবার আগেই চলে আসবা। আয়শার কথা জবাবে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে। এই বলে চলে গেলাম বাজারে। বাজারে যাবার পর বাবাকে বললাম, বাবা, তুমি তো অনেকক্ষণ থেকে এখানে, তুমি বাড়িতে যাও, আমি এখনই আছি এখানে। আমার কথায় বাবা বললেন, ঠিক আছে, ভালো মতো দেখে দিস, কোনো জায়গায় সমস্যা হলে মিস্ত্রিকে বলিস, ওরা ঠিকঠাক করে দিবে। এই বলে চলে আসলেন বাড়িতে। বাবা বাড়িতে যাবার পর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদের কাজ করা দেখছিলাম। এভাবে ওদের কাজ দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে আসছিল খেয়াল করিনি। সন্ধ্যা হওয়ায় মিস্ত্রিগুলো সেদিনের মতো কাজ শেষ করে চলে গেলেন। এদিকে তখন আমি দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। আমি বাড়ির দিকে যাওয়ার সময় অনেক ভয় করছিল, না জানি কখন লাজিজা পেতনি চলে আসে। এসব ভাবছি আর দ্রুত বাড়ির দিকে হাঁটছি। এদিকে তখন আমার ভয়টাকে সত্যি করে সেখানে আসলেন কালো পোশাক পরা 2 জন জিন। সেই জিন 2 জনকে দেখে আমি ভয়ে দাঁড়িয়ে উঠে বললাম, কি আপনারা কে? ওরা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমরা লাজিজা পেতনির অনুগত জিন, আমরা আসছি তোকে ধরে নিয়ে যেতে। সেই জিনদের কথা আমি ভয়ে আয়শাপুরীকে স্মরণ করলাম, আর তখনই সেখানে আসলেন আয়শাপুরী। আয়শাপুরী আসায় সেই জিন 2 জন ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেন। জিন 2টা চলে যাবার পর আয়শা আমাকে বললেন, তোমাকে না বলেছি সন্ধ্যা হবার আগে বাড়িতে আসবা, আমি না আসলে কি হতো, চলো বাড়িতে চলো। এই বলে আয়শা আমি কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে লাগলাম। আমি আয়শা কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি যেতে অবাক হয়ে গেলাম, কারণ বাড়ির কাছে গিয়ে দেখি হাজার হাজার জিন, হাজার হাজার জিনের মাঝে দাঁড়িয়ে লাজিজা পেতনি, আর লাজিজা পেতনির পাশে আমার বাবা, মা, আমার ছেলে ইয়ামিনও দাঁড়িয়ে আছে। আমার ওখানে যাওয়ায় লাজিজা পেতনি আয়শার দিকে তাকিয়ে বলল, আয়শা, পড়ে আসছো? আসো আসো, তোমার অপেক্ষায় তো করছি আমি। শুনলাম তুমি আমাকে খুঁজছো আমার সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধ তো একবার করছিলে, তখন যুদ্ধ করে কি মনে হয়নি আমাকে এত সহজে হারাতে পারবে না? তুমি আমাকে খুঁজছিলে যুদ্ধ করতে, তোমাকে আর খুঁজতে হবে না, আমি ইচ্ছা করি তোমার কাছে চলে আসছি।
তোমার সাথে যুদ্ধ করার আগে তোমার ছেলেও তোমার শ্বশুর শাশুড়ির ব্যবস্থা করে নেই। বল ওদের কিরকম মৃত্যু দেখতে চাস? এই বলে বিকট শব্দে হেসে উঠলেন লাজিজা পেতনি। এদিকে লাজিজা পেতনির কথায় আয়শা বলা বলি করলেন, লাজিজা, আমার বাবা ও মা আমার সন্তানের শরীরে একটু আঁচড় পড়লে তোকে ছাড়বো না। তোকে এমনভাবে মারবো যেটা দেখে তোর অনুগত জেনেরাও ভয়ে পালিয়ে যাবে এখান থেকে। আয়েশা কথা লাজিজা রেগে গিয়ে বললেন, দেখ, যা কর, কে কি করতে পারিস কর, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বলে লাজিজা পেতনি আমাদের ছেলে ইয়ামিনকে হাত চেপে ধরলেন আর তার জিহ্বাটা সাপের মতো বের করলেন। তখন আয়েশা লাজিজা পেতনির দিকে যেতে গেলে লাজিজা পেতনি বললেন, সাবধান আয়েশা পড়ি, আমার দিকে এগোনোর চেষ্টা করলে তোর ছেলের শরীর আমার জিহ্বা লাগাবো। তুই তো জানিস আমার জিহ্বা লাগলে তোর ছেলের শরীরে রোগ ছড়িয়ে পড়বে, তখন তোর ছেলের শরীর পুষতে শুরু করবে আর কিছুদিনের মধ্যে ও মারা যাবে। যদি ছেলের মৃত্যু না চাস তো ওখানে দাঁড়িয়ে থাক। লাজিজা পেতনির কথায় আয়শা উপায় না পেয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। ওদিকে তখন লাজিজা পেতনির মা বাবার দিকে এগিয়ে গেলে তখনই সেখানে আসলেন ফাতেমা পরী। ফাতেমা পরীকে জানেন? যারা জানেন না তাদের বলছি, ফাতেমা পরী হলো আয়শা পরীর মতো শক্তিশালী। আয়শা পরীর হাতে যেমন শক্তিশালী চুড়ি আছে, ফাতেমা পরীর হাতেও সেরকম শক্তিশালী চুড়ি আছে। একদিন ফাতেমা পরীকে সাহায্য করেছিল আয়শা পরী, তখন থেকে ফাতেমা পরী ও আয়শা পরীর পরিচয় আর তাদের মতো বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো ফাতেমা পরী সেখানে এসে লাজিজা পেতনিকে আঘাত করে ফেলে দেন। তখন আয়শা পরী দ্রুত গিয়ে ইয়ামিনকে নিয়ে মা বাবার কাছে দেন আর একদিকে দাঁড়াতে বললেন। ওদিকে ফাতেমা পরীর আঘাতে লাজিজা পেতনি পড়ে গিয়ে রেগে তার অনুগত জিনদের আদেশ করলেন যুদ্ধ করার জন্য। লাজিজার কথায় ওর অনুগত জিনেরা ফাতেমা পরী ও আয়শা পরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। আয়শা পরী ও ফাতেমা পরী জিনেদের সাথে যুদ্ধ করার মাঝে আবার লাজিজা পেতনিকে আঘাত করেন। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর লাজিজা পেতনি রেগে একটা গর্জন করেন আর তার জিহ্বা সাপের মতো করে লম্বা করে আমার পাশের মধ্যে তার আঠার মতো বিষ লাগিয়ে দেন। লাজিজা পেতনির আমার গায়ে এরকম বিষ লাগিয়ে দিয়ে আমি চিৎকার করে উঠি। ওদিকে তখন যুদ্ধ থেমে যায় আর আয়শা দ্রুত আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে লাজিজা পেতনির দিকে তাকিয়ে বলে, সেটা কি করলি? তখন লাজিজা পেতনি হাসতে হাসতে বললেন, তোর স্বামীর মাঝে রোগ ছড়িয়ে দিলাম, বারবার আমার কাজে বাধা দেয়, তাই না আয়শা পরী? আমাকে বারবার আঘাত করবে, আমি তোকে ছেড়ে দেব? তোকে তো ছাড়বো না। তোর স্বামীর মাঝে রোগ ছড়ালাম, এখন বাঁচা, তোর স্বামীকে কিভাবে বাঁচাবি? এই বলে সেখান থেকে দ্রুত চলে গেলেন লাজিজা পেতনি ও তার অনুগত জিনেরা। ওরা চলে যাবার পর আমি চিৎকার করছি, আয়শা আমাকে জড়িয়ে ধরে রাখছে। আমার এরকম দেখে ওদিকে মা বাবা দৌড়ে আমার কাছে এসে বললেন, নিশাত বাবা, কি হয়েছে তোর? মা বাবার কথা আয়শা কান্না ভরা চোখে বললেন, লাজিজা পেতনি ওর মাঝে রোগ ছড়িয়েছে, এখন কি হবে বাবা? বড় বাবা জিন তো খোঁজ নিতে গিয়েছিল এই রোগের চিকিৎসা আছে কিনা, উনি তো এখনো আসলেন না। আয়শা পরীর কথায় তখনই চলে আসলেন সালাম দাদু ও বড় বাবা জিন। বড় বাবা জিনকে দেখে আয়শা বললেন, বড় বাবা, লাজিজা পেতনি আমার স্বামীর উপরে রোগ ছড়িয়েছে, আপনি কি কোনো তথ্য পেয়েছেন এই রোগের কোনো চিকিৎসা আছে কিনা? আয়শার কথায় বড় বাবা জিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমি জানতে পারছি, কিন্তু এই কাজটা খুব কঠিন হবে। বড় বাবা জিনের কথা আয়শা বললেন, কি জানতে পেরেছেন? কিভাবে সবার আগে রোগ ছড়া যাবে বলুন না, আমার খুব টেনশন হচ্ছে। তখন বড় বাবা বললেন, টেনশন করো না, আমি বলছি, আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। তখন বড় বাবা জিন বললেন, আমাদের জিনদের মধ্যে একটা গোত্র আছে, সেই জিন গোত্র একটা মায়াবী জঙ্গল আছে, সে জঙ্গলে জন্ম নেওয়া বিশেষ এক ধরনের মায়াফল, সেই মায়াফল কাটলে রক্তের মতো কিছু একটা বের হয়। সেই ফলে রক্তের মতো জিনিসটা জমজম পানির সাথে মিক্স করে যদি সবার শরীরে লাগানো যায় তাহলে লাজিজা পেতনির ছড়ানো রোগ থেকে আল্লাহর রহমতে ভালো হবে। লাজিজা পেতনির ছড়ানো রোগের চিকিৎসা এটাই ছাড়া আর কোনো উপায় নেই যদি আল্লাহ ভালো না করেন। তখন সালাম দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, আপনি যেহেতু ফলটার খোঁজ পেলেন তাহলে ওদের বলতেন আপনাকে যেন ফলটা দেয়, আপনি বললেই তো হতো। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, আমি ফলটার খোঁজ পাবার পর ওখানে গিয়েছিলাম ফলটা চাইতে, কিন্তু ওখানে একটা ঝামেলার জন্য ফলটা আমাকে দেয়া হয়নি। ওই জিন রাজ্যের বর্তমান দুজন জিন সর্দার, একজন জিন রাজ্যের একজন জিন সর্দার থাকে, কিন্তু ওখানে দুজনের মধ্যে কে আসল জিন সর্দার হবে এটা নিয়ে ওদের মাঝে ঝগড়া চলছে। আমি সে ফলটা আনতে গেলে একজন অনুমতি দেয় তো অন্যজন মানা করে, তাই ফলটা নিয়ে আসতে পারিনি। বড় বাবা জিনের কথা এসে বললেন, বড় বাবা, আমি যাব, আমি গিয়ে ওদের বুঝিয়ে যেভাবে হোক সে মায়াফল নিয়ে আসবো।
আয়েশা কথায় বড় বাবা জিন রাজি হয়ে আয়েশাকে ওই জিন গোত্রের ঠিকানা বললেন। তখন আয়েশা পরি আমাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ রহমতে তোমার কিচ্ছু হবে না, তোমার বউ যেভাবে হোক ওই মায়াফল নিয়ে আসবে। কথাটা বলে আয়েশা পরি সালাম দাদুকে বললেন, দাদু আমি তো চলে যাচ্ছি জিন রাজ্যে ফল নিয়ে আসতে, কোনদিন আসবো জানি না, আমি না আসা পর্যন্ত আপনি আমাদের বাড়িতে থাকেন। বলা তো যায় না লাজিজা পিতনি আবার কখন এসে বাবা মা বা ইয়ামিনের কোনো ক্ষতি করে। সালাম দাদুকে বলার পর বড় বাবা জিন ও ফাতেমা পরীকেও বললেন আমাদের কি দিকে যেন খেয়াল রাখেন। এই বলে আয়েশা পরি চলে গেলেন ওই জিন রাজ্যে। ওখানে যাবার পর আয়েশা পরি সাধারণ জিনদের কাছে জানতে পারলেন ওই রাজ্যের যে দুইজন জিন সর্দার হতে চায় ওরা আসলে আপন ভাই। ওদের দুই ভাইয়ের মধ্যে একজনের নাম জাবেদ, আরেকজনের নাম হামিদ। জাবেদ হলো বড় ভাই, হামিদ হলো ছোট। ওদের বাবা মারা যাওয়ার পর দুই ভাই জিন সর্দার হতে চায়। তো ওদের বিষয় সব জানার পর আয়েশা পরি আগে বড় ভাই জাবেদের কাছে চলে যায়। আয়েশা পরিকে দেখে জাবেদ জিন বলেন, আপনি কে? তখন আয়েশা পরি সব ঘটনা খুলে বলে। আয়েশা পরি আরও বলে, আমাকে আপনাদের রাজ্যের মায়াবী জঙ্গলে জন্ম নেওয়া মায়াফল লাগবে, দয়া করে যদি মায়াফলটা দিতেন অনেক উপকার হতো। আয়েশা পরির কথায় জাবেদ জিন আয়েশাকে বলে, না না, এটা যেমন তেমন ফল না, এই ফল দিয়ে কারোর উপকারের থেকে ক্ষতি করা যায় বেশি। আমি ফল আপনাকে দিব না, তাছাড়াও আমাদের রাজ্য থেকে এখন কে সর্দার এটা নিয়ে ঝামেলা চলছে, আপনি চলে যান এখান থেকে। জাবেদ জিনের কথায় আয়েশা পরি কোনো উপায় না পেয়ে তার ছোট ভাই হামিদ জিনের কাছে যায়। হামিদ জিনের কাছে আয়েশা পরি যাওয়ার পর হামিদ জিন আয়েশাকে দেখে বললেন, কি তুমি আমার পাশে কেন? তখন আয়েশা পরি হামিদ জিনকেও তার সাথে ঘটা সব ঘটনাগুলো খুলে বললেন। সব ঘটনা খুলে বলে সেই ফলটার কথা বললেন। আয়েশা পরি অনুরোধ করে বলে ফলটা যেন তাকে দেয়া হয়। আয়েশা পরির সব কথা শুনে হামিদ জিন বললেন, আয়েশা পরি আমি তোমার বিষয়ে আমার বাবার কাছে শুনেছি। বাবা বলেছিল তোমার হাতে নাকি শক্তিশালী ছুরি আছে যার শক্তি অনেক। আমি তো তোমাকে সাহায্য করতে চাই, আমি চাই তোমাকে মায়াবী জঙ্গলের মায়াফল দিতে, কিন্তু আমি চাইলেও আমার বড় ভাইয়ের জন্য পারবো না। তুমি তো এতক্ষণে শুনেছ আমার বাবা মারা যাওয়ার পর আমিও আমার বড় ভাই দুজনে এই রাজ্যের জিন সর্দার হতে চাই। এই নিয়ে দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়েছে। আমাদের জিন রাজ্য জিনের সংখ্যা প্রায় 1,00,000। এই 1,00,000 জিনের মাঝে অর্ধেক জিন আমার বড় ভাইয়ের পক্ষে আর বাকি অর্ধেক আমার পক্ষে। দুই দলের শক্তি প্রায় সমান। আয়েশা পরি তোমার তো অনেক শক্তি, তুমি যদি আমাকে যুদ্ধ করতে সাহায্য করো তো আমি কথা দিচ্ছি তোমার মায়াফল দিয়ে দেবো আমি তোমাকে। তুমি আমার ভাই ও ভাইদের জিনেদের সাথে যুদ্ধ করে ওদের পরাজিত করতে পারলে আমি হব এই রাজ্য সর্দার, তখন তোমাকে মায়াফল দিতে কোনো বাধা থাকবে না। হামিদ জিনের কথায় আয়েশা পরি আমাকেও গ্রামের সবাইকে বাঁচাতে ওর কথায় রাজি হয়ে গেলেন। তখন হামিদ জিন খুশি হয়ে আয়েশাকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি আজকে রাতটা আমার এখানে থাকো, কালকে তোমাকে সহ আমার সকল জিনদের নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। হামিদ জিনের কথা আয়েশা পরি ওখানে থাকেন সেই রাতটা। এদিকে লজিজার পিতনির ছাড়ানো রোগে আক্রান্ত হয়ে আমার অবস্থা খারাপ। আমার পা থেকে শরীর ছড়িয়ে পড়েছে, পুরো শরীরে ব্যথা, এক পাও এক হাত নড়াচড়া করতে পারছে না। শুধু আমি না, লাজিজার পিতনির ছাড়ানো রোগে আক্রান্ত সকলের অবস্থা খুবই খুবই খারাপ। লাজিজা পিতনি প্রথমে আজিজুল চাচা ও তার মেয়ের উপর রোগ ছড়িয়েছিল, ওদের মধ্যে আজিজুল চাচা বেছে নেই, সে মারা গেছে। আজিজুল চাচা মারা যাওয়ায় ভয় সবার অবস্থা খারাপ, শরীরে মাংস পচে যাওয়ার অনেকেই ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আয়েশা পরি জিন রাজ্যে এদিকে সেদিকে ছুটে ছুটে সুযোগ খুঁজে লাজিজা পিতনির সুযোগের অপেক্ষায় থাকেন আমার বাবা মা আমার ছেলে ইয়ামিনের ক্ষতি করতে। সালাম দাদু, ফাতেমা পরি ও বড় বাবা জিনের জন্য তা করতে পারে না। আমরা সবাই আয়েশা পরি অপেক্ষা করতে থাকি। ওদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে হামিদ জিন তার সৈন্য রেডি করে আয়েশাকে নিয়ে যায় তার ভাই জাবেদ জিনের কাছে। জাবেদ জিনের কাছে সৈন্য সকল জিনদের নিয়ে যাবার পর জাবেদ জিন তার ছোট ভাই হামিদকে বলেন, হামিদ, তুই এর আগেও আমার সাথে যুদ্ধ করেছিস, তুই ভালো করে জানিস আমার সাথে যুদ্ধে পারবি না, আমি হব এই রাজ্যের জিন সর্দার। বড় ভাই জাবেদ জিনের কথায় হামিদ জিন বলেন, বড় ভাই তুমি হয়তো জানো না আমার সাথে এখন কে আছে। আমার সাথে আছে আয়েশা পরি। আমি আয়েশা পরিকে মায়াফল দেব, বিনিময়ে আয়েশা পরি আমার হয়ে তোমার ও তোমার সৈন্যদের সাথে যুদ্ধ করবে। হামিদ জিনের কথায় জাবেদ জিন আয়েশার দিকে তাকিয়ে বলল, আয়েশা পরি তুমি এখান থেকে চলে যাও, আমার ভাইয়ের মাঝখানে এসো না, তুমি চলে না গেলে আমার ভাইয়ের সাথে তোমার অবস্থাও খারাপ করব। জাবেদ জিনের কথা আয়েশা পরি বলেন, আমি আপনাকে অনুরোধ করলাম আমাকে মায়াফল দিতে, আমার স্বামী সহ গ্রামের সবাই রেগে আক্রান্ত, কিন্তু আপনি ফলটা দিতে রাজি হলেন না। আমাদের সবাই খুব খারাপ একটা রোগে আক্রান্ত হয়েছে,
তবু আপনি ফলটা দিতে রাজি না হলেও আপনার ভাই আমাকে ফলটা দিতে রাজি ঠিকই হয়েছে। আমার যেভাবে হোক ফলটা চাই, এর বিনিময়ে আপনার সাথে যুদ্ধ করতে হলেও। আয়েশাপুরীর কথায় জাবেদ জিন রেগে যায়। রেগে গিয়ে তার সৈন্য জিনদেরকে বলে আয়েশাপুরী ও হামিদ জিনের সাথে যুদ্ধ করতে। জাবেদ জিনের কথায় জিন তার আয়েশাপুরীর দিকে তেড়ে আসে। এদিকে তখন হামিদ জিন তার সৈন্যদের হুকুম করার আগে আয়েশাপুরী হামিদ জিনকে বলে, কাউকে লাগবে না, আমি একাই পারবো আপনার ভাই জাবেদ ও তার জিনদের সাথে যুদ্ধ করতে। এ বলে আয়েশাপুরী যুদ্ধ করতে থাকে, আর মুহূর্তেই জাবেদ জিনের সৈন্য জিনদের আহত করতে থাকে। আয়েশাপুরী একাই ওরা শত শত হাজার হাজার, তবুও আয়েশাপুরীর সাথে যুদ্ধে তারা কেউ পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়েশাপুরী হাজার হাজার জিনকে আহত করে ফেলে দিলেন। এসব দেখে জাবেদ জিন রেগে আয়েশাপুরীর দিকে তেড়ে আসলে আয়েশাপুরী জাবেদ জিনকে আঘাত করতে লাগলেন, আর একসময় জাবেদ জিনকে আহত করে ফেললেন। জাবেদ জিনকে গুরুতর আহত করার পর আয়েশাপুরী বললেন, আজ থেকেই রাজ্য সর্দার হবে হামিদ জিন। এই বলে আয়েশাপুরী হামিদ জিনের হাত উঁচু করে ধরলেন। হামিদ জিন সৈন্য জিনদের আওয়াজ করে হামিদ জিন সর্দার হিসেবে মেনে নেন। আয়েশাপুরী জাবেদ জিনকে আহত করে হামিদকে সর্দার হিসেবে ঘোষণা দেওয়ার পর হামিদ জিন খুশি হয়ে আয়েশাকে নিয়ে যায় তার প্রাসাদে। সেখানে যাবার পর আয়েশা হামিদ জিনকে বলেন, আমি আপনার কথা মতো আপনার ভাইয়ের সাথে যুদ্ধ করে ওনাকে পরাজিত করেছি। আজ থেকে আপনি হবেন এই রাজ্যের জিন সর্দার। আমি আপনার কথা রেখেছি, এবার আপনি আপনার কথা মতো মায়াফল এনে দিন আমাকে। আয়েশাপুরীর কথায় হামিদ জিন বলেন, হ্যাঁ অবশ্যই, আমি আমার কথা রাখবো। আপনি এখনই আমার জিনকে মায়াফল নিয়ে আসতে পাঠাচ্ছি। আমার জিনকে, তুমি আজ আমার প্রাসাদে থাকো, কাল মায়াফল নিয়ে যাবে। তখন আয়েশা বললেন, আমার স্বামী সহ গ্রামের সবাই বিপদে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে মায়াফল নিয়ে। হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু আজকে আমার প্রাসাদে থেকে তারপর যাও। তুমি আমার হয়ে যুদ্ধ করেছ, তোমার কাজে আমি অনেক খুশি। তোমাকে আজ আহ্বান না করলে কেমন দেখায়? তুমি ওই ঘরটাতে যাও, আরাম করো। হামিদ জিনের কথা আয়েশা আরও বেশি জোরাজুরি না করলে ঘরে গেলেন, আর সেদিনটা হামিদ জিনের প্রাসাদেই থাকলেন। পরের দিন আয়েশাপুরীকে সুন্দর সুন্দর খাবার দেয়া হলো। খাবার দেয়ায় আয়েশাপুরী খাবার খেয়ে হামিদ জিনকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর আপ্যায়ন করার জন্য। এখন আমার মায়াফল দিন। আয়েশাপুরীর কথায় হামিদ জিন কয়েকটা মায়াফল দেখিয়ে বলল, এই যে তোমার জন্য মায়াফল নিয়ে আসছি আমি তোমাকে মায়াফল দিব, তার আগে তোমাকে একটা প্রস্তাব দিই। আমার প্রস্তাবে রাজি হতে হবে। তুমি অনেক শক্তিশালী, তোমার যুদ্ধ করার শক্তি ও পাওয়ার দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। হামিদ জিনের কথা আয়েশা অবাক হয়ে হামিদ জিনকে দিকে তাকিয়ে বললেন, কি আপনি কি মজা করছেন নাকি? তখন হামিদ জিন বললেন, না একটু মজা না, আমি সত্যি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আয়েশা বললেন, না কিন্তু আমি তো বিবাহিতা, আপনি তো সবই জানেন। সব জেনে আমাকে বিয়ে করার কথা বলা বোকামি। আমার স্বামী আছে, সন্তান আছে, আমার স্বামী সহ অনেকে রেগে ও রোগে আক্রান্ত, তাই সব না বলে দয়া করে আমাকে মায়াফলটা দিয়ে দিন। আয়েশাপুরীর কথায় হামিদ জিন বললেন, আগে আমাকে বিয়ে করতে হবে। তোমার মতো শক্তিশালী পরী হলে আমার রাজ্য ভালো থাকবে, আমিও মাথা তুলে রাজ্য শাসন করতে পারবো। তুমি যাকে বিয়ে করেছো সে তো একটা মানুষ, পরী হয়ে মানুষের সাথে সংসার করবে কেন? তুমি সংসার করবে আমার সাথে। হামিদ জিনের এসব কথা শুনে আয়েশা এবার কান্না ভরা চোখে অনুরোধ করতে লাগলেন হামিদ জিনকে। কিন্তু হামিদ জিন বললেন, না, আমার একটাই কথা, আমাকে বিয়ে করো, আমি তোমাকে মায়াফল দিব, যত লাগে তা লাগে সবই পাবে। ওর এরকম কথা আয়েশা এবার কান্না করতে করতে বললেন, আমার স্বামীকে বাঁচাতে হবে, দয়া করে এমনটা করবেন না। আমি আপনার হয়ে আপনার ভাইয়ের সাথে যুদ্ধ করলাম, এর বিনিময়ে আমাকে মায়াফল দিতে চাইছেন, আমি আপনার কথা রাখবো, দয়া করে আমাকে ফলটা দিয়ে দিন। কিন্তু না, আয়েশাপুরীর কান্নাতেও হামিদের জিনের মন গলে না। হামিদ জিন বলে, আমাকে বিয়ে করো, তাহলে সব পাবে। এই বলে সামনে এগিয়ে এসে আয়েশাপুরীর হাত ধরায় সাথে সাথে আয়েশাপুরী হামিদ জিনকে লাথি মেরে ফেলে দিলেন। আয়েশাপুরীর আঘাতে হামিদ জিন রেখে তার জিনদের আদেশ করলেন আয়েশাপুরীকে ধরে যেন বন্দি করা হয়। হামিদ জিনের আদেশে ওনার শূন্য জিনেরা আয়েশাপুরীকে ধরতে আসলে আয়েশা ওদের সবাইকে আঘাত করে ফেলে দেন। তখন হামিদ জিন আরও অনেক শক্তিশালী জিনদের আদেশ করেন। হামিদ জিনের আদেশে শত শত জিন আসলে সবাইকে মুহূর্তে আহত করে ফেললেন আয়েশাপুরী। তখন হামিদ জিন আয়েশার দিকে তেড়ে আসলে আয়েশাপুরী হামিদ জিনকে অনেক আঘাত করে ওখানেই আহত করে ফেলে রাখেন। আয়েশা হামিদ জিনকে আহত করে মায়াফল হাতে নিয়ে বললেন, কাউকে কথা দিলে সে কথা রাখতে হয়, তার দুর্বল দিক জানার পর সুযোগ খুঁজতে হয় না। আপনাকে ভালো করে অনুরোধ করে বললাম, মায়াফল দিলেন না, এখন আমাকে বিয়ে করার শখ মিটে গেছে তাই না? মায়াফলগুলো দেওয়ার কারণে মেরে ফেললাম না, এবারের মতো বেঁচে গেলেন। এই বলে মায়াফলগুলো নিয়ে আয়েশাপুরী চলে আসলেন বাড়িতে।
আয়শা বাড়িতে আসার সবাই বললেন, ওই তো আয়শা ফিরে আসছে। তখন আয়শা সোজা আমার ঘরে এসে আমার পাশে বসে আমার হাত ধরে বললেন, নিশাত, আমি আসছি, আল্লাহর রহমতে মায়াফল নিয়ে আসছি, আল্লাহ চাইলে তুমিও গ্রামবাসী এখন সুস্থ হবা। আয়শাপুরীর কথায় সালাম দাদু বললেন, আয়শা, তুমি মায়াফল নিয়ে আসছো দেখে খুশি হলাম। আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমার কাছে জমজমের পানি আছে, তুমি এই ফলগুলো কাটো, ওগুলো কেটে ওখান থেকে বেরোনো রক্তর মতো জিনিসটা আমার কাছে থাকা জমজমের পানির সাথে মিশিয়ে নিশাতের শরীরে দাও, আর বাকি ফলগুলো আমাকে দাও, আমি এখনই গ্রামের আক্রান্ত হওয়া সবার শরীরে লাগিয়ে দেই। সালাম দাদুর কথা আয়েশা তাই করলেন। বিসমিল্লা বলে সে মায়াফল কেটে ওখান থেকে বেরোনো রক্তের মতো জিনিসটা জমজমের পানি দিয়ে মিশিয়ে আমার শরীরে লাগিয়ে দিলেন। এরপর বাকি ফলগুলো নিয়ে গিয়ে গ্রামের আক্রান্ত হওয়া সবার শরীরে লাগিয়ে দিলেন। ওগুলো সবার শরীরে লাগিয়ে দেওয়ার পরের দিন সালাম দাদু, আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরী সবাই আবার একসাথে হন। সবাই একসাথে হয়ে সেদিন রাতে লাজিজা পেতনিকে ধরার প্ল্যান করেন। লাজিজা পেতনিকে ধরার প্ল্যান করে আয়শাও সবাই ধরতে যাবে। এমন সময় লাজিজা পেতনি তার অনুগত হাজার হাজার জিনকে নিয়ে ওখানে আসে। লাজিজা পেতনি আয়শাকে উদ্দেশ্য করে বলেন, আয়শাপুরী, শেষমেশ আমার ছড়ানো রোগের চিকিৎসা খুঁজে বের করলি, আমার ছড়ানো রোগ থেকে সবাইকে মুক্ত করলি, তোর চিকিৎসা হয়তো ওরা সুস্থ হবে, কিন্তু তোর কি হবে? আজ আমি আমার অনুগত জিন ছাড়া আমার বন্ধু কয়েকজন শক্তিশালী জিনকে ডেকেছি, আজ তুই সহ সবাইকে এখানেই মেরে ফেলবো। লাজিজা পেতনির কথা আয়শাপুরী রেগে লাজিজার দিকে তাকিয়ে রইলেন। তখন লাজিজা পেতনি হাসতে হাসতে বললেন, কি মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে গেলি আয়শাপুরী? লাজিজা পেতনির হাসি দেখে আয়শা লাজিজা পেতনিকে দিলেন এক লাথি। লাথি মেরে লাজিজা পেতনিকে ফেলে দেয় লাজিজা পেতনির অনুগত জিনেরা আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরীর সাথে যুদ্ধ শুরু করলেন। ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে। আয়শাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন লাজিজা পেতনির অনুগত জিনদের আঘাত করতে করতে মেরে ফেলেছে। এভাবে অনেকক্ষণ চলে যাবার পর লাজিজা পেতনির অনুগত জিনের সংখ্যা কমে আসলে আয়শাপুরী গিয়ে লাজিজা পেতনিকে ধরেন আর আঘাত করতে থাকেন। আয়শাপুরী একের পর এক আঘাতে লাজিজা পেতনি চিৎকার করতে লাগলেন। লাজিজা পেতনির চিৎকারে আয়শা আর মায়া না করে লাজিজা পেতনিকে মেরে ফেলবে এমন সময় দুজন জিন এসে আয়শাপুরীকে আঘাত করে ফেলে দিলেন। আয়শাকে আঘাত করার সবাই থেমে গেলেন। তখন আয়শা পিছনে ঘুরে দেখলেন ওকে আঘাত করেছে জাবেদ ও হামিদ জিন। ওরা দুই ভাই একসাথে হয়ে ওদের সকল সৈন্য জিনদেরকে নিয়ে আসছেন। ওরা এসে আয়শাপুরীকে বললেন, আয়শাপুরী, তুমি আমাদের দুই ভাইকে আঘাত করে আহত করেছ, নিজেকে কি ভাবো আমাদের দুই ভাই আঘাত করবা আর আমরা বসে থাকব? তোমার আঘাতে আমরা দুই ভাই শত্রুতা ভুলে একসাথে হয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। জাবেদ ও হামিদ জিনের কথা আয়শাপুরী বললেন, দেখুন, আমি ইচ্ছে করে আপনাদের আঘাত করিনি, আপনাদের কাজকর্মে আমাকে আঘাত করতে বাধ্য করেছে। এখানে লাজিজা পেতনিকে শিক্ষা দিচ্ছি, দয়া করে আপনারা এর মাঝে আসবেন না। আমার কাজে কষ্ট পেলে আমি দুঃখিত, মাপ চাচ্ছি, আপনারা প্লিজ চলে যান। এই আয়শাপুরী আবারও লাজিজা পেতনিকে আঘাত করতে লাগলেন। এদিকে ঠিক তখনই জাবেদ ও হামিদ জিন আয়শাকে আঘাত করে ফেলে দিলেন আর বললেন, আঘাতের বদলা আঘাত করে নিব, আমরা তোমাকে ছাড়ব না। কথাটা বলে জাবেদ ও হামিদ জিন তাদের সৈন্যদের নিয়ে আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরীর সাথে যুদ্ধ শুরু করলেন। আয়শাপুরী, ফাতেমাপুরী ও বড় বাবা জিন হামিদ ও জাবেদ জিনের সৈন্য জিনদের সাথে যুদ্ধ করছে। এই সুযোগে সেখান থেকে পালিয়ে গেলেন লাজিজা পেতনি। লাজিজা পেতনি পালিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আয়শাপুরীর খেয়াল করলেন লাজিজা পেতনি সেখানে নেই, ও পালিয়ে গেছে। লাজিজা পেতনি পালিয়ে গেছে দেখে আয়শাপুরী প্রচণ্ড রেগে জাবেদ জিন ও হামিদ জিন দুই ভাইকে প্রচণ্ড জোরে আঘাত করতে করতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের কাছে মাপ চাইলাম, তবু মাপ করলি না, তোদের কারণে লাজিজা পেতনি পালিয়ে গেল, তোদের কারণে পালিয়েছে না, এখন তোদের জান নিয়ে নেব। এই বলে রেগে আয়শা জাবেদ ও হামিদ জিনকে আঘাত করতে করতে মেরে ফেললেন। জাবেদ ও হামিদ জিনকে মারা যেতে দেখে বাকি সকল জিন পালিয়ে গেলেন সেখান থেকে। সবাই পালিয়ে যাবার পর বড় বাবা জিন ও ফাতেমাপুরী তিনজন তিন দিক দিয়ে বেরিয়ে পড়লেন লাজিজা পেতনিকে খুঁজতে। কিন্তু এতে কোনো লাভ হলো না, কেউ আর খুঁজে পেলেন না লাজিজা পেতনিকে। লাজিজা পেতনিকে খুঁজে না পাওয়ায় আয়শাপুরী বুঝতে পারেন লাজিজা পেতনি কালো জাদুর মাধ্যমে মায়াজাল সৃষ্টি করে নিজের আত্মা গোপন করেছে, যার ফলে লাজিজা পেতনি কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। লাজিজা পেতনিকে খুঁজে না পেয়ে বড় বাবা জিন ও ফাতেমাপুরী আয়শাপুরীর কাছে বিদায় নিয়ে চলে যায়। এই ঘটনার পর আমি সহ গ্রামের সবাই লাজিজা পেতনির ছাড়ানো সেই রোগে আক্রান্ত হয়েছিলাম। সবাই আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, আর কোনো সমস্যা হয়নি আমাদের। প্রিয় লিসেনার, লাজিজা পেতনি কিন্তু মারা যায়নি,
লাজিজা পেতনি পালিয়ে গেছে। আয়েশাপুরী পরবর্তী কোনো এক গল্পে এই লাজিজা পেতনিকে আবার ফিরে আনা হবে। সে গল্পের কাহিনী অন্যরকম এক রহস্যময় হবে। লাজিজা পেতনি ও আয়েশাপুরীর সেই গল্পটা কবে আসবে সেটা জানিয়ে দেওয়া হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমরা দেখেছি অনেক ভিউয়ার্স এমন আছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখছেন। আপনারা প্লিজ, আমি রিকোয়েস্ট করবো, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ জন্ম নেয়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই যেন নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওটি। তো ধন্যবাদ, এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে ছিলাম আপনাদের সবার প্রিয় ভয়েস আর্টিস্ট আমি ইফতি। আসসালামু আলাইকুম।